প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো আমি এবং আমার বন্ধু গল্পের তৃতীয় বা শেষ পর্ব। লিখেছেন সিয়াম সাগর। তাহলে শুনতে থাকুন আমি এবং আমার বন্ধু। দ্বিতীয়বারের চেষ্টায় আমি হিমেলকে মেরে ফেলতে সক্ষম হলাম। যে দড়িটা দিয়ে আমার হাত বেঁধে রাখা হয়েছিল সেই দড়িটা সাথে করে নিয়ে এসেছিলাম। হিমেলকে আবার ডেকে এনে কথা বলার এক পর্যায়ে লোহার শিকের ভিতরে হাত দিয়ে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দিলাম জোরে টান। যেহেতু আগেই আমার নিজের তালাটা মেরে রেখেছি তাই পুলিশ সহজেই ভিতরে আসতে পারে নাই, আর বাইরে থেকে ছাড়ানো সম্ভব ছিল না। পুলিশ তালা ভেঙে আসতে আসতে আমি আমার কাজ শেষ করে ফেলি। থানার ভিতরেই এখন লাশটা পড়ে আছে। থানার ভিতরে কাউকে খুন করা হয়েছে এটা বাইরে জেনে গেলে পুলিশের দুর্নাম হয়ে যাবে, তাই কি করবে ভেবে পাচ্ছে না হয়তো। আমাকে আবারও সে আগের রুমেই আনা হয়েছে। ওসি সাহেব এসেই বিশ্রী গালিগালাজ আর মার দিতে শুরু করলেন। কয়েক মিনিট মারার পর তিনি থামলেন আর বললেন, কি ভাবছিলি তুই কুত্তার বাচ্চা? তোর বন্ধুকে মেরে ফেললেই দিয়ার খুনের প্রমাণ মুছে যাবে আর তুই বেঁচে যাবি? এখন তোকে 2 খুনের মামলার ফাঁসির মঞ্চে নিব। সাহস কত তোর, আমার থানার ভিতরে এসে আরেকজনকে খুন করিস? ওসি আরও বললেন, তারা দিয়ার ফোনের মাধ্যমে প্রমাণ পেয়েছেন যে আমি খুন করেছি, কারণ উপহারের শাড়ি দেখার পর সেই ছবিটা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে বলেছিল যে সেটা আমি দিয়েছি। এর উপর ভিত্তি করেই তারা আমাকে ধরেছে। আমি ওসি স্যারকে কিছু বলতে চাইলাম, কিন্তু তিনি শুনতে ইচ্ছুক না। তার মতে আমার মিথ্যা কথা শুনে সময় নষ্ট করার ইচ্ছা নেই। তবুও কয়েকবার বলায় রাজি হলো। স্যার, আমি দিয়াকে খুন করি নাই, এসব মিথ্যা বলে কোনো লাভ হবে না। স্যার, আমি দিয়াকে উপহার দিছিলাম ঠিকই, কিন্তু আমি সেদিন যাইনি দিয়ার বাসায়। আবারও মিথ্যা বলছিস? দিয়াকে খুন করছে হিমেল। আমার বন্ধু কেন আমার গার্লফ্রেন্ডসকে খুন করবে সে কথাটা স্যারের বিশ্বাস হচ্ছে না। আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, দিয়াকে খুন করার আগে তো ধর্ষণ করা হয়েছিল তাই না? ওসি স্যার মাথা নেড়ে হ্যাঁ বললেন। স্যার, দিয়ার সাথে আমার সম্পর্ক 4 বছর ধরে। ওর বাসার সবাইও আমাদের কথা জানে। কয়েক মাস পরেই আমাদের বিয়ে হতো। আমি কেন ওকে ধর্ষণ করতে যাব? দিয়ার সাথে যদি আমি শারীরিক সম্পর্ক করতে চাইতাম তাহলে এমনিই তো সম্ভব হতো। ধর্ষণ করার কোনো প্রয়োজন ছিল কি স্যার? কেউ কি তার 4 বছরের সম্পর্ক হবার পর গার্লফ্রেন্ডকে ধর্ষণ করে? আমার কথাগুলো শোনার পর ওসি স্যার একটু নরম হয়ে গেলেন। তিনি হয়তো আমার কথাগুলো ভাবছেন। বাস্তবিকভাবে যদি কেউ চিন্তা করে তাহলে সে এটাই ভাববে যে এতদিনের সম্পর্কের পর যেখানে পরিবারের সবাই জানে সেখানে ধর্ষণের কোনো প্রশ্নই আসে না। তাছাড়া কয়েক মাসের মাঝে বিয়ে, তাহলে কেন ধর্ষণ করবে? কিছুক্ষণ চুপ থেকে স্যার আমাকে জিজ্ঞাসা করলেন, আমি যদি সেদিন ওর বাসায় নাই যাই তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার উপহারের কথা কিভাবে মেসেজ দিল? আমি না গেলে আমি সেদিন রাতে কোথায় ছিলাম? স্যারকে আমার চাচা মারা যাওয়ার কথা বললাম। প্রমাণ হিসেবে আমার ফোন নাম্বারের কল লিস্ট চেক করতে বললাম। আমার ফোনে প্রতিদিনই 10টার দিকে আম্মু কল দেয়। সেই কলের হিসাবটা আজকে ভালোভাবেই কাজে লাগানো গেল। আমাকে রুমে রেখে ওসি স্যার বাইরে চলে গেলেন। স্যার হয়তো আমার চাচা মারা যাওয়ার ঘটনা আর ফোন কল লিস্ট দেখতে গেছেন। এই রুমে আসার পর যা যা হচ্ছে সব কিছুই আমার অনুকূলেই রয়েছে। এখন শুধু খেলতে হবে স্যারের আবেগ নিয়ে। আমি যদি আবেগ নিয়ে জিতে যেতে পারি তবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। ইংরেজিতে একটা শব্দ আছে, ইমোশনাল ফুল। স্যারকে এটাই বানাতে হবে। কিছুক্ষণ পর তার আসার শব্দ শুনে কান্নার অভিনয় করতে লাগলাম। স্যার, আমি দিয়াকে অনেক বেশিই ভালোবাসতাম। কিছুদিন পরেই আমার আর দিয়ার বিয়ের কথা। সবই তো শেষ হয়ে গেল। আমি এখন কি নিয়ে বাঁচব? দেয়ালের সাথে হেলান দিয়ে বসে চোখের পানি ফেলে কথাগুলো বলছিলাম। তিনি এসে আমার হাত ধরে টেনে তুললেন। আমি আরও জোরে কান্না শুরু করলাম। হিমেলকে আমি আমার বন্ধু ভাবতাম, নিজের চেয়েও বেশি বিশ্বাস করতাম। আর ও দিয়ার সাথে এমন করবে কোনোদিন ভাবতেও পারি নাই। সবই আমার ভুল স্যার, আমাকে শাস্তি দিন স্যার, আমাকে মেরে ফেলুন। আমি দিয়াকে ছাড়া এই দুনিয়ায় একা থাকতে চাই না। যে দুনিয়ায় দিয়া নাই সেই দুনিয়ায় আমিও থাকবো না। আমাকে মেরে ফেলুন স্যার। আমার কথাগুলো শুনে মনে হচ্ছে ওসি স্যারের চোখেও একটু পানি এসে যাচ্ছে, কিন্তু তার মনের মাঝে এখন একটা প্রশ্ন থেকেই গেছে হয়তো। হিমেলের দিয়ার বাসায় কিভাবে গেল? আর কীভাবেই বা দিয়াকে ধর্ষণ করলো? তিনি আমাকে প্রশ্ন দুইটা আবার করলেন। আমি তাকে বললাম, দিয়ার জন্মদিন ছিল পরের দিন। তাছাড়া তার বাসাতেও কেউ ছিল না, তাই দিয়ার সাথে আমার জন্মদিন পালন করার কথা ছিল। আমি সব কিছুই ঠিক করে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে চাচা মারা যাওয়ার খবর আসায় আমি গ্রামে চলে যাই।
যেহেতু কয়েকদিন আমাকে গ্রামে থাকতে হবে, তাই হিমেলকে দিয়েই আমি উপহারগুলো পাঠিয়ে দিই। দেয়াকেও ফোন করে বিস্তারিত আমি বলে দিই। কথাগুলো সে বিশ্বাস করছে হয়তো। আমাকে মেরে ফেলেন। আমি হিমেলকে বাসায় পাঠানোর কারণেই আজ দেয়া নেই। আমি যদি না পাঠাতাম ওকে, তাহলে এসবের কিছুই হতো না। আমাকে মেরে ফেলুন, এসব বলে কান্না করতে লাগলাম। হিমেলই যে দেয়াকে ধর্ষণ করে খুন করেছে সেটা আমি কিভাবে নিশ্চিত হলাম, ওসি স্যার জানতে চাইলেন। হিমেলের চরিত্র খুব একটা ভালো ছিল না, এসব তাকে বললাম। কিন্তু এসব সে কেন বিশ্বাস করবে? বিশ্বাস করার মতো কোনো কারণ অবশ্যই আমাকে দেখাতে হবে। তুমি যদি জানতেই যে হিমেল এমন, তাহলে ওকে দেয়ার বাসায় পাঠালে কেন? স্যারের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য একটু ভাবতে হচ্ছে। কেন পাঠালাম সেই প্রশ্নের উত্তরটা যুক্তিযুক্ত হতে হবে। স্যার, এটাই তো ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। হিমেল আমার ছোটবেলার বন্ধু, সে এমন জানতাম, তবে দেয়ার সাথে এমন করবে সেটা কখনোই ভাবতে পারি নাই। দেয়া যে হিমেলকে ভাই বানিয়েছিল সেটাও বললাম। যে মেয়ে তাকে ভাই হিসেবে মানত, সেই মেয়ের সাথে হিমেল এমন করবে সেটা আমার ভাবনা ছিল না। এসব বলার পর আমার কথা মনে হচ্ছে বিশ্বাস করলেন কিছুটা। কিছু না বলে ওসি চলে গেলেন। আমি আবার রুমের মাঝে একা হয়ে গেলাম। একটু পর ওসি স্যারকে চিৎকার দিয়ে ডাক দিলাম। তিনি আসার পর তাকে বললাম, স্যার, দিয়ার বাসাটায় ভালোভাবে আবার দেখে আসেন, হয়তো কোনো প্রমাণ পেয়ে যাবেন। তিনি বললেন, তারা ভালোভাবেই দেখেছেন, কোনো প্রমাণ পায়নি। তবু আমি জোর করাতে আবার সে যেতে রাজি হলো। আমি নিজেও যেতে চাইলাম। আমাকে সাথে নিয়েই তারা দিয়ার বাসার উদ্দেশ্যে রওনা হলেন। রাস্তায় যেতে যেতে পুরো রাস্তা কান্না করতে লাগলাম। ওসি স্যার নিজেই আমাকে সান্ত্বনা দিলেন। দিয়ার বাসায় যাওয়ার পর সব কিছুই তারা আবারও ভালোভাবে দেখলেন। তেমন কোনো প্রমাণ পেলেন না। হঠাৎ বিছানার নিচে একটা ঘড়ি দেখতে পেয়ে বললাম, এটা হিমেলের ঘড়ি। একজন পুলিশ ঘড়িটা নিয়ে আসলো। প্রমাণ করার জন্য একজন পুলিশকে বললাম আমার বাসায় যাওয়ার জন্য। সেখানে আমার আর হিমেলের ছবি টানানো আছে, আর সেই ছবিতে হিমেলের হাতে এই ঘড়িটা থাকার কথা। ওসি স্যার একজন পুলিশকে আমাদের বাসায় পাঠালেন, আর আমাকে নিয়ে থানায় চলে গেলেন। আমাকে আগের রুমে রেখে তিনি তার রুমে চলে গেলেন। আমি বসে বসে নিজের অভিনয় সম্পর্কে ভাবছি। ঠিকমতো সব করতে পারলাম নাকি ভুল করলাম? যদি সব ঠিকমতো করতে পারি তাহলে তো ভালোই, আর না হলে তো ধরা। তবে যা মনে হচ্ছে আমি ব্যর্থ হইনি। যা করতে চেয়েছিলাম তা করতে পেরেছি। কিছুক্ষণ পর ওসি স্যার আবার আমার রুমে আসলেন। তারা প্রমাণ পেয়ে গেছে যে ঘড়িটা হিমেলেরই ছিল। তবু ওসিকে দেখে চিন্তিত মনে হচ্ছে। দেয়ার খুনের মামলা থেকে না হয় তোমাকে মুক্তি দিলাম, কিন্তু হিমেলকে যে খুন করলাম, তোমাকে তো শাস্তি পেতেই হবে। ওসি আমার দিকে তাকিয়ে বললেন, স্যার, কোনো সমস্যা নেই, আমাকে শাস্তি দেন, আমি হাসি মুখে শাস্তি মাথা পেতে নেব। যে দুনিয়ায় দেয়া নেই, আমি সে দুনিয়ায় থাকতে চাই না। পরকালে দেয়াকে গিয়ে বলবো আমি তার খুনের শাস্তি দিয়ে এসেছি। হেসে হেসেই কথাগুলো বললাম। বলার সময় এমন একটা ভাব নিলাম যেন মনে হচ্ছিল সত্যি সত্যি আমি মন থেকে খুব খুশি হয়েছি খুন করে। মনের ভিতর এক ধরনের প্রশান্তি বয়ে যাচ্ছিল। তাছাড়া আদালত তো হিমেলকে শাস্তি দিতেই, অন্যের হাতে শাস্তি পাওয়ার চেয়ে আমার হাতে শাস্তি দিতে পেরেছি, এটাই আমার সবথেকে বড় পাওয়া। আচ্ছা স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। স্যার মাথা নেড়ে জিজ্ঞাসা করার অনুমতি দিলেন। আপনি তো বিবাহিত, আপনার বউকে যদি কেউ এমনভাবে মেরে ফেলতো, তাহলে আপনি কি করতেন? স্যার কোনো জবাব না দিয়ে চলে গেলেন। একটু পর পাশের রুমে কয়েকটি গুলির শব্দ শুনতে পেলেন। পরের দিন সকালে পত্রিকা দেখতে পেলাম দিয়া হত্যার আসামি পুলিশের সাথে ক্রস ফায়ারে নিহত। বিস্তারিত এমনভাবে লেখা আছে, হিমেলকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। এক পর্যায়ে যখন পুলিশ প্রমাণ পেয়ে যায় যে সেই প্রকৃত খুনি, তখন সে পালিয়ে যেতে চেষ্টা করে। এমন সময় পুলিশের গুলিতে মারা যায়। একজন ধর্ষককে ক্রস ফায়ার করার কারণে দেশের মানুষজন তেমন কোনো প্রতিবাদও করে না, তারা আরও খুশি হয়। কেউই চায় না ধর্ষকরা বেঁচে থাকুক। যাই হোক, সব কিছুই যে নিজের পরিকল্পনা মতো হয়েছে, এতেই আমি খুশি। দুজনকেই তাদের শাস্তি দিতে পেরেছি। দিয়ার সাথে আমার সম্পর্কটা 4 বছরের হবার কারণে আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। একদিন আমার আরেক বন্ধু রিয়াদ যখন বলল সে দিয়াকে সে অন্য ছেলের সাথে হোটেলে উঠতে দেখেছে, আমি বিশ্বাস করি নাই। বলছিলাম হয়তো অন্য কাউকে দেখে দেয়ার মতো ভেবেছে। শেষের দিনগুলোর চাকরির পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকার কারণে দেয়াকে ঠিকমতো সময় দিতে পারি নাই। আর না সময় দেওয়ার কারণে সে যে অন্য পুরুষের সাথে দৈহিক সম্পর্ক করবে সেটা আমার বিশ্বাস হচ্ছিল না। কিন্তু নিজের চোখে যেদিন হোটেল রুম থেকে এক পরপুরুষের সাথে বের হতে দেখলাম, তখন বিশ্বাস না করার উপায় ছিল না। সেদিনই দিয়াকে খুন করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। একা খুন করা কঠিন হবার কারণে হিমেলকে সাথে করে নিয়ে যাই।
প্ল্যান অনুযায়ী দিয়ার বাসায় সেদিন যাওয়ার সময় হিমেলকে প্রথমে বাইরে রেখে যাই। উপহারগুলো দেওয়ার পর দেখি আলতা আনতে ভুলে গেছি, তাই দিয়াকে রুমে রেখেই আমি আলতা আনতে বাইরে চলে যাই। বাইরে থেকে এসে হিমেলকে রুমের ভিতরে পাই, আর পাশে মুখ বাঁধা অবস্থায় দিয়ার দেহ পড়ে আছে। কোনো কথা বলতে না পারলেও দিয়ার চোখের জল সব বুঝিয়ে দিচ্ছিল আমায়। যে মেয়ে তোকে রেখে বাইরের অন্য ছেলের সাথে এসব করতে পারে, তার সাথে আমি করলে ক্ষতি কি? আমরা তো মেরে ফেলার জন্যই এসেছি, মারার আগে না হয় একটু মজা করে নিলাম। হিমেল আমাকে কথাগুলো বলছিল। মনে মনে হিমেলের প্রতি প্রচণ্ড ঘৃণা জন্ম নিলেও তখন চুপ করে থাকে, কারণ তখন যদি হিমেলের সাথে কোনো ঝামেলা করতাম তাহলে দেয়াকে খুন করা হতো না। তাই আর হিমেলকে কিছু বলি নাই। তবে হিমেলকেও মেরে ফেলার চিন্তা তখনই এসে যায়। তাই আসার সময় নিজের ঘড়িটাই দেয়ার রুমে ফেলে আসি। ঘড়িটা কেনার পর কয়েকদিন হিমেল সেটা ব্যবহার করেছিল। আমার বাসায় সেটার ছবিও আছে, তাই এটাকে প্রমাণ হিসেবে পরে ব্যবহার করা যেতে পারে। সেদিন রাতেই হিমেলকে ঘুমের মাঝে মেরে ফেলার ইচ্ছা থাকলেও তা করতে পারি নাই। দুনিয়াতে দুইটা কাজ আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। প্রথমত আমার সাথে প্রতারণা, দ্বিতীয়ত কোনো মেয়েকে ধর্ষণ করা। দিয়া আমার সাথে প্রতারণা করেছে, সেটার শাস্তি আমি দেব, তাই বলে তাকে ধর্ষণ করবে সেটা মেনে নিতে পারবো না। দুইজনের সম্মতিতে কোনো সম্পর্ক করা আর জোর করার মাঝে অনেক পার্থক্য আছে। আজকে আমার চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করছে, আই হেট চিটার, আই হেট রেপিস্ট। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।